আচ্ছা, তো আমরা যেভাবে আমাদের পঠন পাঠন কোচিং সেন্টার থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ফুল মক নেওয়া হচ্ছিল, তো আজকে আমরা নিয়ে এসেছি হলো গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর জন্য হলো সেট 2। আমরা জানি যে আমাদের জানুয়ারি মাসের 28 তারিখে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, কিন্তু এসএসসির যে সেক্রেটারি তিনি নিজেই জানিয়েছেন যে জানুয়ারি মাসে এই এক্সামটা হচ্ছে না, এটা হলো মেবি হলো ফেব্রুয়ারির মাঝখানে হতে পারে বা ফেব্রুয়ারির হলো শেষের দিকে। তো আমরা হলো আরেকটু সময় পেলাম, যেখানে যেখানে মনে হচ্ছে যে আমাদের আরেকটু খাটাখাটনি করতে হবে আমরা চেষ্টা করব যাতে হলো সেগুলোতে হলো ইমপ্রুভমেন্ট করাই। হাতে কিছুটা সময় আছে, সবাই হলো জোরদার শুরু করো, যার যেখানে প্রবলেম হচ্ছে সেই জায়গাটা ভালো করে খাটো। নিয়ারলি আমাদের কাছে আর হলো 45 ডেজ আছে, তো পড়ো তোমরাও করো, আমরাও এটা আমাদের 2 নম্বর মক টেস্ট এবং আমরা ধীরে ধীরে আরও কন্টিনিউ করতে শুরু করব। তো চলো আজকে তাহলে শুরু করছি। আমরা জানি আমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডিতে ইংলিশ থাকে অ্যান্ড থাকে হলো তোমার জিকে, জিআই অ্যান্ড হলো তোমার হলো ম্যাথ। তো আমরা হলো প্রথমে শুরু করছি হলো জিআই দিয়ে, তারপর বাকিগুলো ধীরে 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 স্যাররাও করাবেন। চলো, প্রথম কোশ্চেন আছে একটা হলো ব্লাড রিলেশন। আমরা জানি ব্লাড রিলেশন টপিকটা গ্রুপ সিতে নেই, বাট এটা হলো কিন্তু আমাদের যে গ্রুপ ডির সিলেবাস সেখানে এক্সট্রা করে দেওয়া আছে। বলেছে এ হলো বি এর স্ত্রী। কি বলেছে এখানে যে এ হলো বি এর স্ত্রী, মানে এ হলো কি বলো স্ত্রী, কার স্ত্রী? বি এর স্ত্রী। যেহেতু হলো স্ত্রী বলেছে ফিমেল আছে ওই জন্য আমরা মাথায় দিলাম হলো নেগেটিভ। যেহেতু হলো স্ত্রী বলেছে মানে স্বামী স্ত্রী তোমার বিবাহ, আমরা মাথায় দিলাম ডবল বন্ড। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে মাঝখানে ডবল বন্ড আছে মানে সেম জেনারেশন এবং হলো স্বামী স্ত্রী। বি এর স্ত্রী মানে বি কি হবে? বি হবে প্লাস। বলেছে বি হলো সি এর ভাই। বি কার ভাই? বি সি এর ভাই। তো যেহেতু হলো সি এর ভাই সেম জেনারেশন ওই জন্য সিঙ্গেল বন্ড। স্বামী স্ত্রী ছিল ওই জন্য আগেরটাই দিয়েছি আমরা ডবল বন্ড। দেন এখানে বলেছে ডি হলো সি এর মা। ডি ইজ দ্য মাদার। কার মা? সি এর মা। তাহলে ডি হলো এখানে মা। এবার দেখো বি আর সি যদি ভাই হয় এবং ডি যদি হলো সি এর মা হয় তাহলে 100% তাহলে ডি কি হবে? ডি তোমার বি এরও মা হবে। এবার আমাদের বের করতে বলেছে এর সাথে ডি এর সম্পর্ক কি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড ডি। তো কি রিলেশন আমরা দেখতেই পাচ্ছি, এই যে ডি, এই ডি এর ছেলে হলো বি এবং বি এর ওয়াইফ হলো এ, তার মানে এ হলো ডি এর ছেলের হলো বউ, মানে আমরা বলতে পারি হলো পুত্রবধূ বা হলো বৌমা। কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো এখানে হলো আমাদের গ্রুপ সিতে ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে 4টা শব্দ হলো দেওয়া থাকবে, তার মধ্যে আমাকে হলো একটা শব্দ আমাকে বাদ দিতে হবে। কোশ্চেনে আমাদের ক্লিয়ারলি বলে দেওয়া আছে। তো এখানে 4টা শব্দ কি আছে? আলোকবর্ষ, ফারলং, পারসেক, জিফি। কোনটা হলো এদের মধ্যে হলো আলাদা হবে? আমরা জানি আলোকবর্ষ বা ইংরাজিতে একে বলি আমরা হলো লাইট ইয়ার। আলোকবর্ষ বা লাইট ইয়ার, এটা ফিজিক্সের একটা কোশ্চেন হয় যে আলোকবর্ষ কার ইউনিট। তো আলোকবর্ষ হলো ইউনিট কার বলো? ডিস্টেন্স বা হলো তোমার দূরত্বের। মানে লাইট বা আলো 1 বছরে যে সময়টা অতিক্রম করে, যে হলো আলো 1 বছরে যে দূরত্বটা অতিক্রম করে তাকে আমরা বলি লাইট ইয়ার। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা? লাইট ইয়ার বা আলোকবর্ষ কার একক? আলোকবর্ষ দূরত্বের একক। ফারলং, লং, লং মানে দেখতে পাচ্ছি কোশ্চেনে আমার দৈর্ঘ্য আছে, তার মানে এটাও হবে তোমার হলো দূরত্বের একক। এখানে দেওয়া আছে পারসেক। এটাও অনেকের মনে হতে পারে পারসেক, সেক মানে হয়তো সেকেন্ড, তার মানে সেকেন্ড টাইমের ইউনিট, কিন্তু অ্যাকচুয়ালি না। পারসেকও কার ইউনিট? এটা হলো দূরত্বের হলো ইউনিট। পারসেকও কার ইউনিট? পারসেকও হলো তোমার দূরত্বের হলো ইউনিট। বাকি থাকলো জিপি। এই জিপিটা হলো তোমার টাইম বা
সময়ের হলো একক। তাহলে এখানে আলাদা হবে কোনটা? এখানে আলাদা হবে আমাদের হলো অপশন নাম্বার ডি, যেটা দেওয়া আছে আমাদের জিফি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো আবার কি বলেছে, নিম্নলিখিত কোনটি বাকিগুলির সঙ্গে সম্পর্কিত নয়। আমরা 1 নম্বরে কি দেখতে পাচ্ছি, 4টা সাল দেওয়া আছে, 1761, 1526, 1556, 1762। চলো কি দেখলাম আমরা এখানে, 4টা আমাদের শব্দ, 4টা এখানে আমাদের সাল দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, এদের মধ্যে কোনটা আলাদা হবে। দেখো এটা একটু ট্রিকি কোশ্চেন কিন্তু একদম ইজি। আমরা জানি যে 1526 খ্রিস্টাব্দে কি হয়েছিল বলো, 1526 খ্রিস্টাব্দে হয়েছিল তোমার পানিপথের হলো প্রথম যুদ্ধ, তাই না? পানিপথের হলো প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। 1556 খ্রিস্টাব্দে কি হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তাই না? 1556 খ্রিস্টাব্দে আমরা জানি পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আর 1761 সালে আমরা জানি কি হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ। তাহলে যে সালগুলো দেওয়া আছে 1526, 1556, 1761, এই 3টে বছরই কি হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। মানে 3টে সালই পানিপথের সঙ্গে সম্পর্কিত। বাকি থাকলো কোনটা? অপশন নাম্বার ডি, দেন অ্যান্সার 1762। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এটা দিয়েছে কি, একটা হলো স্টেটমেন্ট আর বিবৃতি টাইপের যে কোশ্চেনগুলো এখানে আছে আমাদের কনক্লুশন বের করার। প্রথমে বলেছে কি আমাদের, দেখো যে সকল পোকামাকড় হলো কি? ইনসেক্ট হলো মশা। সকল পোকামাকড়, অল, সকল পোকামাকড় বা সকল ইনসেক্ট কি হলো বলো? মশা। মানে আমি যদি এখানে লিখি তোমার পোকামাকড়, সকল পোকামাকড় কার মধ্যে পড়ছে বলো? সকল পোকামাকড় হলো তোমার মসকিউটো বা হলো মশার মধ্যে পড়ছে, কোনো সমস্যা নেই লাইনে। সেকেন্ড কি বলেছে বলো? সকল মশা, মানে এই যে তোমার হলো লাইনটা আছে যে তোমার সকল মশা বা মসকিউটো হলো কি বলো? পাখি। মানে সকল মশা কার মধ্যে পড়ছে বলো? পাখির মধ্যে পড়ছে। তাহলে আমরা প্রথমে বললাম যে সকল পোকামাকড় কার মধ্যে পড়ছে? তোমার মশার মধ্যে। আবার তারপরে কি বলছি, যে সকল যে আমার হলো মসকিউটো আছে, মশা আছে, কার মধ্যে পড়ছে বলো? পাখির মধ্যে। এবার আমরা দেখতে হবে কনক্লুশন কি আছে। 1 নম্বর, সকল মসকিউটো বা সকল মশা হলো পোকামাকড়। বলছে যে যতগুলো আমার এখানে দেখতে পাচ্ছি মসকিউটো বা মশা, সেটা পোকামাকড়। এটা কি সত্যি? না। আমাদের স্টেটমেন্টে দেওয়া ছিল যে সকল যে তোমার পোকামাকড় আছে, সকল পোকামাকড় কার মধ্যে পড়ছে? মশার মধ্যে। কিন্তু এখানে তার উল্টোটা বলছে, এখানে বলছে অল মসকিউটো হলো পোকামাকড়। কিন্তু না বাবা, এই জায়গাগুলো তো ফাঁকা আছে। তাহলে 1 নম্বর স্টেটমেন্টটা আমাদের একদম ভুল। 2 নম্বর কি বলছে দেখো, যে সকল পোকামাকড় হলো পাখি, এটা একদম ঠিক। কারণ যে পোকামাকড়, সকল পোকামাকড়টা কার মধ্যে আছে? এই যে মসকিউটোর মধ্যে আছে। আবার যেটা মসকিউটো সেটা কার মধ্যে আছে? পাখির মধ্যে আছে। তাই সকল পোকামাকড় কার আন্ডারে পড়ছে? পাখির আন্ডারে। এটা একদম ঠিক। তো আমরা কি বলবো? শুধুমাত্র সিদ্ধান্ত 2 এটাই হলো আমাদের সঠিক। ক্লিয়ার? আরেকবার দেখে নাও। এখানে বলেছিল যে সকল হলো কি বলো? ইনসেক্টস, মসকিউটো। আর সকল মসকিউটো বলেছিল কি বলো? বার্ড। বাট বিবৃতিতে কি বললো? প্রথমটা বললো সকল মসকিউটো ইনসেক্ট, এটা তো হবেই না, কারণ বলেছিল তো উল্টোটা, এখানে তো উল্টো কথা বলছে এখানে। সেকেন্ডটা হলো একদম ঠিক, কারণ ইনসেক্টটা আমাদের এখানে মসকিউটোর মধ্যে পড়েছে। বিবৃতিতে দেওয়া আছে সকল পোকামাকড় হলো পাখি, তো আমরা বলতে পারি সকল পোকামাকড় পাখির মধ্যে হলো পড়ছে। আমাদের 2 নম্বরটা হলো ঠিক। চলো নেক্সট যাই। আচ্ছা, এটাও একটা তাই হলো ওই স্টেটমেন্ট আর কনক্লুশনের ওই টপিকটা যে আমাদের হলো আছে এখানে আমাদেরকে বলে যে সকল রাজা ধনী। এই বক্তব্যটি কি ধরনের? দেখবে টপিকটা নামই লিখে আছে প্রপোর্শন ট্রু অ্যান্ড ফলস,
মানে একটা হলো এরকম তোমাকে কোশ্চেনের মধ্যে প্রস্তাবনা দেওয়া থাকবে, তোমাকে দেখে বুঝতে হবে যে সেই প্রস্তাবনাটা সত্যি হবে না মিথ্যা হবে না প্রশ্নবোধক হবে। সিলেবাসটা ভালো করে দেখবে। প্রপোর্শন ট্রু অ্যান্ড ফলস। তো এখানে ছিল সকল রাজা ধনী, এটা কি আছে? 1 নম্বরে বিশেষ প্রস্তাব, 2 নম্বরে সার্বজনীন, 3 নম্বরে শর্তযুক্ত, 4 নম্বরে প্রশ্নবোধক। তো আমরা জানি যে এটা তো জেনারেলি যে একজন যে কিং হবে, যে রাজা হবে, সে তো তোমার ধনী হবেই, তাই না? তো ওই জন্য এটা হবে আমাদের হলো সার্বজনীন প্রস্তাব। সকল রাজা ধনী, এই বক্তব্যটি কি ধরনের প্রস্তাব? সার্বজনীন প্রস্তাব। চলো নেক্সট। আচ্ছা, এখানে আমাদের দেখছি সুন্দর করে ফিগার দেওয়া আছে, কোশ্চিনে দেওয়া আছে, 4টা ফিগার দেওয়া থাকবে। দেখে আমাকে বলতে হবে 5 নম্বর ফিগারটা কি হবে। দেখো এখানে সবগুলোই কি ছিল বলো? এখানে সবগুলোই ছিল প্লাস প্লাস প্লাস। এখানে একটা প্লাস চেঞ্জ হয়ে হলো ইকুয়াল, এখানে দুখানা হলো প্লাস চেঞ্জ হয়ে হলো এখানে 3 নম্বরে এসে 3টা প্লাস হলো ইকুয়াল। 1 নম্বরে গিয়ে একটা প্লাস ইকুয়াল, 2 নম্বরে আমার হলো দুখানা প্লাস ইকুয়াল, এন্ড 3 নম্বরে গিয়ে দেখলাম আমরা 3টা প্লাস ইকুয়াল। তাহলে 4 নম্বরে কি হবে? আমার 4টা ইকুয়াল লাগবে, তাই না? এবং এটা কি হচ্ছে দেখো, এটা কিন্তু কন্টিনিউয়াস আসছে। 4 নম্বর যখন ইকুয়ালটা হবে ওটা 100% এই লাইনে হবে, মানে এই লাইনটা একদম যেমন আছে তেমন থাকবে। তো এটা তো এমনিও কাটা, এটা এমনিও কাটা হলো। তারপরে দেখতে পাচ্ছি আমরা এটাও 3টা ইকুয়াল, এটাও 3টা হলো আমাদের ইকুয়াল, আমরা দেখতেই পাচ্ছি। এখানে শুধুমাত্র একটা হলো প্লাস চেঞ্জ হয়ে ইকুয়াল হয়েছে, মানে টোটাল 1 2 3 4, এখানে 4টা ইকুয়াল, তাই না? আমরা তো তাই বলছিলাম। 1 নম্বর ফিগারে একটা ইকুয়াল, 2 নম্বর ফিগারে 2টা ইকুয়াল, 3 নম্বর ফিগারে 3টা ইকুয়াল, 4 নম্বর ফিগারে আমার 4টা ইকুয়াল হবে। নিচের যেরকম 3টা প্লাস ছিল এখানেও সেরকম কি থাকবে? 3খানা হলো প্লাস থাকবে। তো আমাদের সঠিক অ্যান্সার 100% অপশন নাম্বার এ। চলো নেক্সট। আচ্ছা, এখানেও দেখো এটাও তাই একটা প্রপোর্শন টাইপের আছে। এটা অ্যাকচুয়ালি হলো শুধু 8 হবে। হ্যাঁ, এটা দেওয়া আছে 8 28 27 কত, এদের মধ্যে আমাকে একটা রিলেশন বের করতে হবে। দেখো 8 মানে কি? 2 এর কিউব, তারপরটা কি আছে? 3 এর কিউব প্লাস 1, 3 এর কিউব 27 প্লাস 1 ইকুয়াল টু 28। তারপরে 27 আছে মানে 3 এর কিউব, তাহলে তারপর একটা হবে 4 এর কিউব প্লাস 1, 64 প্লাস 1 ইকুয়াল টু 65। আমরা কি দেখলাম? 8 28 27 দেন কোশ্চিন মার্ক। 8 মানে 2 এর কিউব, 28 মানে 2 এর কিউব প্লাস 1, 27 মানে 3 এর কিউব, এন্ড কোশ্চিন মার্ক মানে 4 এর কিউব হলো প্লাস 1। এটা ছিল 2 এর কিউব, তারপরে 2 এর পরেরটা যেটা 3 এর কিউব প্লাস 1, এটা হলো 3 এর কিউব, তাহলে তারপরেরটা হবে 4 এর কিউব প্লাস 1। দি অ্যান্সার 64 প্লাস 1 65। নেক্সট। আচ্ছা, এটা আমাদের একটু ছাড়া পড়েছে। দেখো এখানেও দেখো এটা একটা একদম ইজি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফিগার, ভালো করে দেখে একদম বুঝতে পারছি যে এটা হলো কি হয়েছে? 45 ডিগ্রি করে ঘুরে গেছে। তারপরে এটাও 45 ডিগ্রিতে ঘুরে গেছে, তারপরে আরো 45 ডিগ্রিতে ঘুরলো। তো এখন যদি হয় তাহলে এ সোজা হবে। এখানে আমার ছিল হলো ব্ল্যাক পোর্শনটা, এটা সম্পূর্ণভাবে তোমার হলো ব্ল্যাকই থাকবে আর উপরে চলে যাবে। এটা একদম ইজি, ছবিটা দেখে বুঝতে পারছি আমরা, সিম্পল হবে এটা অ্যান্সার। প্রত্যেকটা কি বলেছে? প্রত্যেকটাই 45 45 45 ডিগ্রি করে হলো ঘুরে গেছে। আমি যদি এই জায়গাটা কালো করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হলো একটা হলো একদম হলো, এটা হলো এই দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকটাকে দেখতে পাচ্ছি আমরা কি হবে বলো? প্রত্যেকটাই আমরা 45 ডিগ্রি করে অ্যাঙ্গেল করে ঘোরাচ্ছি। এখান থেকে এটা 45, তারপরে 45, তারপরে 45, তারপরে 45। তো অ্যান্সার হলো এ। চলো নেক্সট। আচ্ছা, দেখো এখানে কি আছে? এখানে আমাদের হলো একটা দেওয়া আছে হলো সেম ভাবে TSAE
TSEW, তাহলে HTRON, তাহলে কি হবে? ভালো করে দেখো এটা কি লেখা আছে, TSE যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে কি হবে? EAST, ইস্ট। তারপরে কি আছে এটা? WEST, ওয়েস্ট। তারপরটা কি আছে? নর্থ, NORTH। দেন পরেরটা কি হবে? SOUTH। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তো একটু হলো অপশনটা একটু হলো গোলমাল আছে এখানে। তার মানে এটা কি হবে? এটা হবে আমাদের হলো ইস্টে থাকলে আমরা দেখলাম পরেরটা হচ্ছিল ওয়েস্ট, তারপরে হলো ছিল নর্থ, নর্থের পর হবে সাউথ। অ্যাকচুয়ালি এখানে একটা অ্যান্সার হবে, সেটা হলো এই যে এটা STSOU। অ্যাকচুয়ালি এটা কোডিং ডিকোডিং এর মতো, মানে কোনো লিঙ্ক হচ্ছিল না। এখানে যে শব্দটা হবে সেই শব্দটাই তোমার হলো এই সিলেবেলগুলো এলেবেল করে সাজানো ছিল, আমাকে ওটাই হলো বের করতে হতো। এস নর্থ, ইস্ট যদি বলা হয় ওয়েস্ট, তাহলে নর্থের উল্টো হবে সাউথ। চলো নেক্সট। আচ্ছা কি বলেছে দেখো, একটা পাজেল দিয়েছি আমরা। কি পাজেল? পাজেল বলেছে হলো যদি বৃষ্টি হয় জল। দেখো এই ধরনের না একটা সিম্পল বলি, এত করার কিচ্ছু দরকার নেই, টাইম পাবে না। সিম্পল দেখবে লাস্টে কি চেয়েছে, যে এরোপ্লেন কোথায় উড়ে। আমরা জানি যে এরোপ্লেন কোথায় উড়ে? আকাশে। এবার খুঁজবে কোথায় লেখা আছে আকাশ। আকাশ হয় কি বলো? সমুদ্র। তো অ্যান্সার হবে হলো সমুদ্র। একটু যদি আমরা এটা একটু পড়ি ডিটেলসে, বলেছে বৃষ্টি হয় জল, বৃষ্টিকে হলো জল দিয়ে লিখেছে। জল হয় রাস্তা, রাস্তা হয় মেঘ, মেঘ হয় আকাশ, এবং আকাশ হয় সমুদ্র। ওরা বৃষ্টিকে বলছে জল, জলকে বলছে রাস্তা, রাস্তাকে বলছে মেঘ, মেঘকে বলছে আকাশ, আকাশকে বলছে সমুদ্র, এবং সমুদ্র হয় পথ। এরোপ্লেন কোথায় চলে? আমরা জানি এরোপ্লেন উড়বে কোথায়? এরোপ্লেন উড়বে আকাশকে, এবং আকাশকে দেখাচ্ছে হলো কি লেখা আছে আকাশ হয় সমুদ্র। তো অপশন হবে বি। তাহলে জিআই ছিল 10টা, কমপ্লিট করে দিলাম, বাকি স্যার ম্যামরাও করাবেন। চলো ধন্যবাদ। দেখো প্রথম প্রশ্ন আছে ওয়ান হু স্পিক্স ফর আদার্স, বলছে যিনি অন্যের হয়ে কথা বলেন তাকে আমরা ইংরেজিতে কি বলি? বলি হচ্ছে স্পোক্স পার্সন। দেখবে বিভিন্ন পলিটিশিয়ান বা বিভিন্ন ব্যক্তিদের স্পোক্স পার্সন থাকে, ওনাদের যে বক্তব্য সেটা অন্য কেউ এসে পেশ করেন, তাকে আমরা কি বলি? স্পোক্স পার্সন, যিনি অন্যের হয়ে কথা বলেন। ঠিক আছে। ওরেটার মানে হচ্ছে ইন জেনারেলি বক্তা। স্পিকার যেরকম বলি যে যিনি বক্তৃতা দিচ্ছেন, তাকে আমরা ইংরেজিতে ওরেটারও বলি। ঠিক আছে। ভার্বোস আর টকেটিভ দুটোর মানেই হচ্ছে বাচাল বা যে খুব কথা বলে। ঠিক আছে। ভার্বোস মানে যে অনেক কথা বলে, টকেটিভ মানে তো সকলে জানো যে যিনি অনেক কথা বলেন, দুটোরই সেম অর্থ। তারপরে দেখো কি বলছে, রাইট দ্য অ্যান্টোনিম অফ ওয়ারসেন। ওয়ারসেন মানে কি? আচ্ছা ওয়ারসেনের অপোজিট কি বলেছে? আচ্ছা ওয়ার্স শব্দটার মানে কি? ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি হয় কি? সুপারলেটিভ বলছে, কম্পারেটিভ ডিগ্রি কি হয়? ওয়ার্স হয়। ওয়ার্স মানে খারাপই হবে, তার মানে কোনো কিছু খুব খারাপ বানিয়ে দেওয়া। তার অপোজিট কি হবে? ভালো কিছু করা। দেখো তো কোনটা হবে? চেঞ্জ হবে না, স্কিলড হবে না, ট্রাভার্সড হবে না। এই দেখো ইমপ্রুভড। ইমপ্রুভ মানে কি? কোনো কিছুকে বেটার করা, তাহলে এটাই অপোজিট হবে। আচ্ছা চেঞ্জ মানে সকলে জানো। স্কেলড মানে কি বলো তো? স্কেলড মানে দেখবে মাছের গায়ে আঁশ থাকে, ওই আঁশগুলোকে স্কেল বলে। ঠিক আছে। আর ট্র্যাভার্সড মানে হচ্ছে ট্রাভেল অ্যাক্রস, মানে কোনো কিছু অতিক্রম করে যাওয়া। ওয়ারসেন মানে খারাপ করে দেওয়া, আর ইমপ্রুভ মানে হচ্ছে কোনো কিছুকে ভালো করা। তারপরে দেখো বলছে সিলেক্ট দ্য মিসস্পেলড ওয়ার্ড। কোন শব্দটা ভুল বানান দেওয়া আছে? কি দেওয়া আছে দেখো, এই প্রথম শব্দটাই ভুল আছে। অ্যাসেন্স বলে কোনো শব্দ হয় না, হবে হচ্ছে এসেন্স। এসেন্স মানে কি? এসেন্স মানে হচ্ছে নির্যাস। কোনো কিছু পড়লে তুমি তার একটা নির্যাস বের করতে বলো, যে তার অন্তর্নিহিত অর্থ বলো, সেটাকে বলবো আমরা এসেন্স। ঠিক আছে। অ্যাসেন্ড মানে কি? দেখবে অঙ্কে আমরা করি অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। ঠিক। অ্যাসেন্ড মানে হচ্ছে ছোট থেকে বড়, মানে উপরে যাওয়া। এক্সেল মানে ওই নিঃশ্বাস প্রশ্বাস, সকলে জানো। আর এসকেলেট মানে হচ্ছে বেড়ে যাওয়া। দেখবে আমরা এসকেলেটারে চাপি যখন মল ফলে যাই, এসকেলেটার মানে কি? উপরে ওঠা। এসকেলেট মানে হচ্ছে বেড়ে যাওয়া। ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, ওয়ান মাস্ট কমপ্লাই দ্যাটস দ্য রুলস সেট বাই দ্য অর্গানাইজেশন। বলছে অর্গানাইজেশনের দ্বারা
ঠিক করা রুলগুলো প্রত্যেকে মেনে চলা উচিত, ঠিক? তাহলে কমপ্লাই মানে কি মেনে চলা, তার সাথে কি ফিক্স প্রিপোজিশন বসে, বসে হচ্ছে উইথ, কমপ্লাই উইথ, ঠিক আছে? এই দেখো অপশন এ কমপ্লাই উইথের সাথে পড়ে নেবে, সেটা হচ্ছে অ্যাবাইড বাই, ঠিক আছে? তারপরে পড়বে অ্যাডিয়ার টু, তারপর কি পড়বে কিপ টু, এই কটাই পড়বে। প্রত্যেকটার মানেই হচ্ছে কি, প্রত্যেকটার মানেই মেনে চলা, ঠিক আছে? তারপরে বলছে রাইট দ্য সিনোনিম অফ মাঞ্চ। মাঞ্চ মানে কি, দেখবে মাঞ্চ নামে একটা চকলেটও হয়, মাঞ্চ মানে হচ্ছে কোনো কিছু চেবানো, ঠিক আছে? দেখবে আমরা অনেক সময় বলি না যে দেখবে অনেকক্ষণ ধরে অনেক কিছু খেতে পছন্দ করি, সেগুলোকে আমরা বলি মাঞ্চিং করা বা খাওয়া, ইন জেনারেলি চেবানো। কোন অপশানটা হবে চিউ। ফ্লিউ মানে আকাশে উড়ে যাওয়া, বার্থ মানে হচ্ছে ঢেকুর তোলা, আর ড্রিউ মানে হচ্ছে ড্রয়িং করা, ঠিক আছে? তারপরে বলছে দেখো সিটিজ আফটার সিটিজ ওয়ার ডিস্ট্রয়েড বাই দ্য আর্মড ফোর্স, এখানে বাই হবে একটা, বাই দ্য আর্মড ফোর্সেস। বলছে যে সেনাবাহিনীরা শহরের পর শহর ধ্বংস করে দিল। বলছে কি এরর আছে, ভুল কোথায় আছে? ভুল আছে হচ্ছে এইখানে। দেখো সিটি আফটার সিটি বললেই তো শহরের পর শহর হয়ে যায় না, ঠিক? সিটি আফটার সিটি বললে কি হয়, শহরের পর শহর তো এমনি এটা দিয়েই বোঝানো যাচ্ছে, তাহলে এখানে তো সিটিজ লাগানো কোনো মানে হয় না, তাই না? তাই এটা সরি, তাই জন্য আমরা কখনো সিটিজ করি না, কি করি? সিটি আফটার সিটি, ঠিক আছে? কখনো প্লুরাল করি না, যেমন ধরো ভিলেজ আফটার ভিলেজ, বলি না গ্রামের পর গ্রাম মহামারী ছড়িয়ে গেছে, সেরকম ভিলেজ আফটার ভিলেজ। এবার দেখো শহরের পর শহর হচ্ছে আর্ম ফোর্সেস ধ্বংস করে দিচ্ছে। কটা শহর ধ্বংস করেছে আমি বলতে পারবো না, যখনই কোনো কিছু আমরা বলতে পারি না তখন সেগুলোকে আমরা সিঙ্গুলার ধরি। এখানে ওয়্যার হবে না, কি হবে? ওয়াজ। এর সাথেও কি বসবে? ওয়াজ বসবে, এরপর সিঙ্গুলার ভার্ব বসবে, ঠিক আছে? তাহলে এরর এ নাম্বার অপশানে আছে। তারপরে দেখো মিস্টার আলী ইজ এল্ডার দ্যান হিজ ব্রাদার। বলছে মিস্টার আলী তার ভাইয়ের চাইতে বয়সে বড়, ঠিক আছে? ভুল কোথায় আছে? এই শব্দটা যে দেখছো, এল্ডার হচ্ছে এক ধরনের ল্যাটিন অ্যাডজেক্টিভ। কি জিনিস এই ল্যাটিন অ্যাডজেক্টিভ? ল্যাটিন অ্যাডজেক্টিভের কাজ কি? তারা হচ্ছে কিছু কিছু, ধরো আমি একটা শব্দ বললাম টল, এর যেমন কম্পারেটিভ ডিগ্রি কি হবে? টলার, ঠিক? কিন্তু এমন কিছু শব্দ আছে যাদের কোনো পজিটিভ ডিগ্রি হয় না বা সুপারলেটিভ ডিগ্রিও হয় না, ওরা সবসময় কম্পারেটিভেই থাকে, ওদের বেস ফর্মটাই কম্পারেটিভ, ঠিক আছে? তাদের কখনো কোনো পজিটিভ ডিগ্রি হয় না, সুপারলেটিভ ডিগ্রি হয় না, সেগুলোকে আমরা বলি ল্যাটিন অ্যাডজেক্টিভ। যখন বলছি আমি কারোর এল্ডার সিস্টার, তার মানে কি আমি তার বড়, তার মানে সে অটোমেটিকলি আমার থেকে ছোট হয়ে গেল, অটোমেটিকলি কম্প্যারিজন হলো। সেরকম আরও কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে, কি কি বলো তো? সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র। দেখো যখন আমি বলছি যে আমি কারোর সাথে জুনিয়র, অটোমেটিকলি আমার সামনের জন সিনিয়র হয়ে যাবে, তাহলে অটোমেটিকলি কম্প্যারিজন হয়ে যাচ্ছে। এই শব্দগুলোর সাথে আমরা সবসময় কি প্রিপোজিশন বসাই? সবসময় বসাই হচ্ছে টু, ঠিক আছে? আরেকটা কথা কি, এল্ডার সবসময় ব্লাড রিলেটিভের জন্য আসে, কখনো ব্লাড রিলেটিভের বাইরে কারোর জন্য আমি এল্ডার ইউজ করতে পারি না। যেমন ধরো আমি কোনো স্টুডেন্টের থেকে ওল্ডার হবো, কেন? স্টুডেন্ট আমার ব্লাড রিলেটিভ নয়, কিন্তু এখানে যেহেতু ব্রাদার বলেছে তাই এল্ডার বসানো হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো শি গ্ল্যান্স ড্যাশ দ্য মার্ডারার অফ দ্য হাজব্যান্ড অফ হার হাজব্যান্ড। বলছে সে তার হাজব্যান্ডের মার্ডারের দিকে তাকালো বা একদৃষ্টে তাকালো। গ্ল্যান্স মানে তো চাহনি, মোট কথা যে খুন করেছে তার দিকে একবার তাকালো। তাহলে গ্ল্যান্সের সাথে কি বসবে? গ্ল্যান্সের সাথে বসে হচ্ছে অ্যাট, ঠিক আছে? গ্ল্যান্স মানে যে চাহনি বা কারো দিকে কটাক্ষ করে দেখা। বলছে দেখো সিলেক্ট দ্য মিসস্পেলড ওয়ার্ড। দেখো কোন বানানটা ভুল আছে?
নোটিসেবল ঠিকই আছে, লক্ষণীয়। অ্যামেচিওর মানে হচ্ছে যার কোনো স্কিল নেই, মানে যে শৌখিন বা ধরো কোনো কিছু সম্বন্ধে খুব কম জানে, ইনএক্সপিরিয়েন্স, তাকে আমরা বলি অ্যামেচিওর। এখানেও কোনো বানান ভুল নেই। কম্প্যারিজন বানান ভুল আছে, কম্প্যারিজনে আই হয় না, কম্প্যারিজন হয়। কম্প্যারিজন মানে তুলনা করা। আর ডেফিসিয়েন্সি মানে কি, কমতি বা ঘাটতি। দেখবে আয়রন ডেফিসিয়েন্সি হয়, ভাইটামিন ডেফিসিয়েন্সি হয়। তারপরে বলছে রাইট দ্য অ্যান্টোনিম অফ ল্যাথার্জিক। ল্যাথার্জির অ্যান্টোনিম, ল্যাথার্জি মানে কি আলসেমো। দেখবে শীতকালে কি হয়, আলসেমো হয়, ইচ্ছে করে না কোনো কাজ করতে, লেজি। লেজি মানে অলস, ল্যাথার্জিক মানে আলসেমো। তার অপোজিট কি হবে, হবে হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, বোঝা গেছে। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। এক্সস্টেড মানে ক্লান্ত। ক্লান্ত আর অলসের মধ্যে তফাৎ আছে। অলস মানে যে কাজ করতে ভালোবাসে না, আর ক্লান্ত মানে এমন একজন ব্যক্তি যে বারবার অনেক খাটাখাটনি করার পর টায়ার্ড হয়ে গেছে। কিউট মানে আই গেস সকলেই জানো। চলো, হয়ে গেল আজকের মতো। দেখো চলে এসেছি আমরা নেক্সট কোশ্চেন নিয়ে, জিকে এবং ম্যাথ করব। দেখো পটাপাট করে জিকে একটু করে নিই। বলছে ভারতের প্রথম যুদ্ধকে স্বাধীনতার প্রথম সশস্ত্র বিদ্রোহ বলা হয়। কোন যুদ্ধকে ভারতের প্রথম স্বাধীনতার সশস্ত্র বিদ্রোহ বলা হয়? 1857 সালের বিদ্রোহকে। দেখো কে বলেছে, যদি বলে ভিডি সাভারকার। কে বলেছে? আমার অপশন হবে বি, 1857 সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। কে বলেছে? ভিডি সাভারকার। ভিডি সাভারকার বলেছে। ঠিক আছে, চলো আসি পরের কোশ্চেনে আসি। ভারতের সংবিধানে খসড়া কমিটির সদস্য কতজন ছিলেন? ভারতের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল? 7 জন সদস্য ছিল। অপশন নাম্বার এ 7 জন সদস্য ছিল স্যার, 7 জন সদস্য ছিল। যদি বলে খসড়া কমিটি কত সালে গঠন করা হয়? 1947 সালে গঠন করা হয়। 7 জন সদস্য ছিল। এর চেয়ারম্যান কে ছিল? বি.আর. আম্বেদকর ছিলেন ইনার এই কমিটির চেয়ারম্যান। ঠিক আছে, আর যদি বলে একজন, এই 7 জনের মধ্যে একজন শুধুমাত্র মুসলিম সভাপতি ছিল, যার নাম হচ্ছে মোহাম্মদ সাদুল্লাহ। ঠিক আছে, বোঝা গেল। চলে আসি নেক্সট কোশ্চেনে। এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে? বলছে শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে কোন শ্রেণী পর্যন্ত? স্যার ক্লাস 12 পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। অপশন নাম্বার সি, দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা বিনামূল্যে। লিঙ্গ সমতা বলতে কি বোঝায়? অপশন এ বলেছে শুধুমাত্র নারীর অধিকার, একদমই না। পুরুষদের বেশি অধিকার, একদমই না। নারী পুরুষ উভয়ের সমান অধিকার, একদম ঠিক তাই। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, নারী এবং পুরুষের সমান অধিকারকে বোঝায় লিঙ্গ সমতা। ঠিক আছে, ভারতের কোন নৃত্যশৈলী উড়িষ্যার সঙ্গে যুক্ত? উড়িষ্যার সাথে যুক্ত কে? ওড়িশি। ওড়িশি হচ্ছে উড়িষ্যার সাথে যুক্ত। স্যার নাম দেখেই বুঝতে পারছো স্যার, উড়িষ্যার সাথে যুক্ত ওড়িশি। নেক্সট আসি স্যার, কম্পিউটারের মূল গণনা যন্ত্র কোনটি? সিপিইউ। সিপিইউ, মাউস হবে না, মনিটর হবে না, র্যাম হবে না, বুঝতেই পারছো স্যার, সিপিইউ, যেটাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ঠিক আছে, সিপিইউ হচ্ছে কম্পিউটারের মূল গণনা যন্ত্র। কোন গ্যাসকে গ্রিনহাউস গ্যাস হিসাবে পরিচিত? দেখো অক্সিজেন তো মোটেও গ্রিনহাউস গ্যাস না। গ্রিনহাউস গ্যাস কিন্তু যেটা হিটকে ট্র্যাপ করে নেয়, ধরে রাখে। অক্সিজেন তো হবে না, নাইট্রোজেন তো হবে না স্যার, হাইড্রোজেনও হবে না। তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিনহাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড মাথায় রাখবে স্যার, মেন গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড একটা। বর্তমান ভারতের মুদ্রা কে ইস্যু করে? স্যার কে করে? আরবিআই করে। আরবিআই করে। আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? যদি বলে আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সাল আরবিআই প্রতিষ্ঠিত হয়। তোমাকে যদি কোশ্চেন দেয় স্যার আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? স্যার আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হয়। 1949 সালে আরবিআইয়ের জাতীয়করণ ঘটে। ঠিক আছে, মাথায় রাখবে স্যার, 1 এপ্রিল 1935 সালে আরবিআই প্রতিষ্ঠিত হয়। অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক হিসাবে স্বর্ণপদক ব্যক্তিগত ইভেন্টে কে জিতেছিল? অলিম্পিকে ফার্স্ট ইন্ডিভিজুয়ালি স্বর্ণ জিতেছিল কে? স্যার অভিনব বিন্দ্রা। 10 মিটার পিস্তল শুটিংয়ে অভিনব বিন্দ্রা ফার্স্ট অলিম্পিকে যিনি সোনা জিতেন। টেলিফোন কে আবিষ্কার করেছেন? টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাহাম বেল। ঠিক আছে, আইনস্টাইন স্যার থিওরি অফ রিলেটিভিটি, নিউটন গ্র্যাভিটি, এডিসন বাল্ব। ঠিক আছে,
সতী প্রথা বিলোপ করেন কে? সতীদাহ প্রথা বিলোপ করে কে স্যার? কে বিলোপ করেছিল? রাজা রামমোহন রায়। স্যার কার সহযোগিতায়? উইলিয়াম বেন্টিকের সহযোগিতায়। কত সাল? 1829 সাল। 1829 সালে উইলিয়াম বেন্টিকের সহযোগিতায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেন। কত নম্বর রেগুলেটিং অ্যাক্ট? 17 নম্বর। 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট রাজা রামমোহন রায় 1829 সাল স্যার কি দূর করেন স্যার? সতীদাহ প্রথা। এটা বলা হতো ভারতবর্ষের সবথেকে বড় ইভিল, সবথেকে বড় অভিশাপ ছিল এই সতীদাহ প্রথা, যেটা দূর করেছে। সংবিধানে মোট কতগুলো অনুচ্ছেদ রয়েছে স্যার? সংবিধানের মূল সংবিধান অনুযায়ী 395টা রয়েছে। যদি বলে কারেন্ট, বর্তমানে কটা? 470টা রয়েছে। আমাদের মূল সংবিধানে 395টা ধারা রয়েছে। যদি বলতো শিডিউল, তপশিলি কটা আছে? তপশিলি কটা আছে স্যার? 12টা। মূল সংবিধানে ছিল 8টা, এখন আছে 12টা। যদি বলে পার্ট কটা আছে? পার্ট আছে 25টা। মূল সংবিধানে কটা ছিল? 22টা। তাহলে কি বললাম? পার্ট 22টা ছিল, এখন 25টা। শিডিউল 8টা ছিল, এখন 12টা। স্যার ধারা 395টা ছিল, এখন 470টা। স্কুল ফাউন্ডেশন স্টেজ কোন শ্রেণী পর্যন্ত? দেখবে আমাদের এনইপির উপর ফুল ডিটেলস ক্লাস দেওয়া আছে একটা, ঠিক আছে? দেখে নিবে ওটা ক্লাস, ওর বাইরে কোশ্চেন আসবে না। স্যার আমাদের স্কুল ফাউন্ডেশন স্টেজ কোন শ্রেণী পর্যন্ত? প্রি প্রাইমারি থেকে শুরু করে শ্রেণী 2 পর্যন্ত হচ্ছে ফাউন্ডেশন স্টেজ। নেক্সট চলে আসি স্যার পরের কোশ্চেন। জৈন হয়রানির বিরুদ্ধে কোন আইন? জৈন হয়রানির বিরুদ্ধে স্যার কোন আইন স্যার? পোস অ্যাক্ট। পোস অ্যাক্ট হচ্ছে জৈন হয়রানির বিরুদ্ধে স্যার। পস্কো করে দিও না, অনেকে ভাবে স্যার পস্কো অ্যাক্ট। নো, পস্কো অ্যাক্ট হচ্ছে শুধুমাত্র চাইল্ডদের জৈন হয়রানি, কিন্তু ওভারঅল কাজের প্লেসে জৈন হয়রানি বা মহিলাদের যে জৈন হয়রানি, সেখানে কিন্তু পস অ্যাক্ট, ঠিক আছে? পস অ্যাক্ট, পস্কোর সাথে গণ্ডগোল করবে না কিন্তু, পস অ্যাক্ট জৈন হয়রানি। ভারতের অন্যতম লোকনৃত্য ভাংড়া কোন রাজ্যে স্যার? স্যার ভাংড়া কোথাকার স্যার? পাঞ্জাব। স্যার পাঞ্জাবে ভাংড়া স্যার, ঠিক আছে? স্যার রাজস্থানে স্যার কালবেলিয়া, ঠিক আছে? ঘুমর রাজস্থানে, ঠিক আছে? গিদ্ধি, ভাংড়া এগুলো সব পাঞ্জাব, মাথায় রাখবে স্যার। লুড্ডি এগুলো সব হচ্ছে পাঞ্জাব। এটা স্যার কি বলেছে? কম্পিউটারের র্যামের কাজ কি? দেখো এখানে একটু লেখাটা স্যার ওভাররাইট হয়ে গেছে। অ্যাকচুয়ালি অপশন ছিল অপশন বিতে ডেটা অস্থায়ীভাবে সংরক্ষণ, তাহলে অস্থায়ীভাবে সংরক্ষণ করে র্যাম। যদি বলে স্থায়ীভাবে সংরক্ষণ তাহলে রম, ঠিক আছে? ROM। আর অস্থায়ীভাবে, ডেটা অস্থায়ীভাবে সংরক্ষণ করে র্যাম, ঠিক আছে? অপশন নাম্বার বি হবে, ওভারল্যাপ হয়ে গেছে স্যার। ওজোন স্তর পৃথিবীকে কোন বিকিরণ থেকে রক্ষা করে? আমাদের পৃথিবীর বাইরে যে লেয়ার, অ্যাটমসফিয়ারে যে বিভিন্ন লেয়ার রয়েছে, তার মধ্যে ওজোন স্তর আমাদেরকে কিসের থেকে রক্ষা করে স্যার? কি থেকে রক্ষা করে? অপশন দিয়েছে রেডিও ওয়েভ, গামা রে, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে। স্যার অপশন নাম্বার সি, আল্ট্রাভায়োলেট রে থেকে আমাদের রক্ষা করে হচ্ছে গিয়ে ওজোন স্তর, ঠিক আছে? G20, স্যার G20-র বর্তমান সদস্য সংখ্যা কয়টা বের করতে দিয়েছে? G20-তে কটা সদস্য রয়েছে স্যার? বর্তমানে 19টা সদস্য রয়েছে। 2টা স্যার রিজিওনাল রিজিওনাল কমিটি রয়েছে, ইউরোপিয়ান কাউন্সিল রয়েছে 2টো, আর 19টা দেশ রয়েছে। তাহলে G20-তে কটা দেশ রয়েছে স্যার? 19টা। G20 থেকে কিন্তু 20 করে দিও না, দেশের সংখ্যা 19টা G20-তে, মাথায় রাখবে স্যার। G20-তে 19টা দেশ রয়েছে। ফিফা ওয়ার্ল্ড কাপ কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? ফিফা স্যার আমরা জানি স্যার ফিফা ওয়ার্ল্ড কাপ 4 বছর পর পর হয়। ফিফা ওয়ার্ল্ড কাপ কত বছর পর পর হয়? 4 বছর। ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করেছিল কোন দেশ? রাশিয়া স্যার। এটা ভারতের প্রথম উপগ্রহ, মাথায় রাখবে। রাশিয়া পাঠিয়েছিল, রাশিয়া থেকে পাঠিয়েছিল স্যার। তখন তো রাশিয়া ছিল না, সোভিয়েত ইউনিয়ন ছিল। সোভিয়েত ইউনিয়ন, আনডিভাইডেড রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন থেকে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্টকে পাঠানো হয়, মাথায় রাখবে স্যার। চলে আসি ম্যাথে। তাহলে ম্যাথটা করলেই স্যার তোমাদের শেষ হয়ে যাবে। রিজনিং হয়ে গেছে, ইংলিশ হয়ে গেল, জিকে হয়ে গেল স্যার। আমরা এবার ম্যাথ করব। দেখো সরি ম্যাথ করব, এটা তো রিজনিং, ম্যাথে আসি। এখান থেকে দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 150। যদি একটি সংখ্যা 25 হয় তবে অন্য সংখ্যাটি কত? মাথায় রাখবে সংখ্যা দুটার গুণফল মানে লসাগু ইন্টু গসাগু, মানে এই দুটোকে গুণ করলে একদম পাতি হিসাব স্যার। লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, লসাগুর সাথে গসাগুকে গুণ করলে সংখ্যা দুটার গুণফল হয়। তার মানে একদম পাতি গল্প যেটা বলেছে
লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, আর একটা সংখ্যা কিভাবে বের করব? 3 নাম্বারটা কিভাবে বের করব? লসাগুর সাথে গসাগু গুণ 5 × 150, আর যে সংখ্যাটা দেওয়া আছে ওটা দিয়ে ভাগ। ঠিক আছে, যদি স্যার এটা কিভাবে আসলো বুঝতে যাও, আমি কি বললাম স্যার, লসাগু নিয়মটা হচ্ছে লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আচ্ছা দুটা সংখ্যা, আমি একটা সংখ্যা ধরে নাও এখানে, আচ্ছা আমি লিখেই দিই সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো তো লসাগু দেওয়া আছে কত? লসাগু দেওয়া আছে 150 ইন্টু গসাগু কত 5, সংখ্যা দুটার গুণফল, তার মধ্যে একটা সংখ্যা 25 দিয়ে দিয়েছে। আমি যদি আর একটা সংখ্যা x ধরে নিই তাহলে 25 × x, আমাকে যদি x এর ভ্যালু বের করতে হয় তাহলে 25কে এইদিকে আনলে ভাগ হয়ে যাবে না? দেখো তো 25টা গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে গেল, তাহলে এটাই হয়ে গেল আর একটা সংখ্যা x এর ভ্যালু। 25 দিয়ে 150কে কেটে দিলাম স্যার, 6 25 150, 5 6 30, তাহলে আর একটা সংখ্যা কত হবে? 30। 30 অপশন নাম্বার এ 30 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরে দেখো প্রথম 19টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত? বলছে স্যার প্রথম 19টা স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত? আচ্ছা বিজোড় সংখ্যার যোগফলের সূত্র ভালো করে শোনো স্যার, বিজোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n²। ঠিক আছে, বিজোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n²। বলেছে গড় কত? যখনই গড় বের করতে দিবে তার মানে যোগফলকে সংখ্যা দিয়ে ভাগ করলেই গড় হয়ে যায়। যদি বলতো প্রথম 19টা স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত, তাহলে n এর জায়গাতে 19 বসাতাম, 19 এর স্কয়ার করতাম, অ্যান্সার হয়ে যেত। আমাকে বলেছে গড় কত? গড় মানে স্যার আর একটা n দিয়ে ভাগ, তো n দিয়ে যখন n² কাটবো শুধু n পড়ে থাকবে, তাহলে আমার অ্যান্সার হবে n। এবার n মানে কি? কটা বিজোড় সংখ্যা, এখানে কোশ্চেনে বলে দিয়েছে 19টা বিজোড় সংখ্যা, তাহলে n এর মান হয়ে গেল 19, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 19। 19টা বিজোড় সংখ্যার গড় 19। যদি বলতো 25টা বিজোড় সংখ্যার গড় 25, 100টা বিজোড় সংখ্যার গড় 100, তাহলে আমার কি বললাম বিজোড় সংখ্যার, যদি বলতো প্রথম 19টা বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে 19 এর স্কয়ার, গড় বলেছে মানে n দিয়ে ভাগ। যখনই গড় বলবে যে কোনো সংখ্যার সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করলেই গড় বেরিয়ে যায়। এখানে স্যার একটা সরল করতে দিয়েছে। ঠিক আছে, একদম স্যার যেভাবে গ্রুপ সিডি সিলেবাস দিয়েছে সেইভাবেই কিন্তু কোশ্চেন অ্যারেঞ্জ করা হয়েছে। একটা সরল করতে দিয়েছে, পাতি একটা দিয়েছে, করোনিনেশন করব। দেখো করোনিনেশন কার করতে হয় স্যার? এটার করার দরকার নেই, যেটা হরে যদি স্যার হরে যদি রুটযুক্ত টার্ম থেকে যায়, হরে যদি রুটযুক্ত টার্ম থেকে যায় এটার করোনিনেশন করতে হয়। কিভাবে করতে হয় স্যার? যদি নিচে প্লাস থাকে তাহলে ওপর নিচে মাইনাস দ্বিগুণ। আচ্ছা করি দেখি, 3 মাইনাস এখানে যেটা আছে লিখে দিলাম 3 + √5/4 মাইনাস, দেখো নিচে আছে 3 + √5, এখানে যেটা দেওয়া থাকবে তার অপোজিটটা দিয়ে ওপর নিচে গুণ। দেখো তো আমি করতে পারি না, দেখো তো 3 - √5 দিয়ে ওপর নিচে গুণ করতে পারি না? ওপর নিচে করতে পারি তো, 3 - √5 দিয়ে ওপরে করলাম, এই দুটো তো কেটে যাবে। কেন করলাম? এখানে প্লাস ছিল বলেই মাইনাস দিয়ে ওপর নিচে করলাম, এখানে মাইনাস থাকলে প্লাস দিয়ে করতাম। ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে নিচে থেকে তোমার হচ্ছে রুট তুলব। দেখো তো a + b × a - b আকারে হয়ে গেছে না? তাহলে a + b × a - b সমান a² - b²। তাই তো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি না, a + b × a - b সমান a² - b²। তাহলে a + b × a - b এর জায়গাতে আমি a² - b² লিখতে পারি। a² মানে 3 এর স্কয়ার মানে 9, মাইনাস b² মানে √5 এর স্কয়ার তার মানে শুধু 5। এটাই তো, ওপরে পড়ে থাকবে স্যার 3 - √5, তাহলে 3 + √5/4 মাইনাস নিচে হয়ে গেল 4, ওপরে 3 - √5, তাহলে স্যার 4 হয়ে যাবে লসাগু, 3 × 4 = 12 মাইনাস প্লাসে মাইনাসে -3 প্লাসে মাইনাসে -√5
প্লাসে মাইনাসে -3, মাইনাসে মাইনাসে +√5। দেখো -√5 +√5 কেটে গেল, 12 থেকে 3 বাদ দিলাম 9, 9 থেকে 3 বাদ দিলাম 6, তাহলে ওপরে হয়ে গেল 6, নিচে হয়ে গেল 4। স্যার 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 2, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 3/2। স্যার অপশন হয়ে গেল ডি নাম্বার 3/2। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। বলছে এখানে এখানে কত বসাতে হবে যার সাথে 0.55 বিয়োগ করলে এটা হয়। দেখো তো 0.55 বিয়োগ করলে এটা হবে, তাহলে ভাবো তো স্যার এখানে এটা 0.55 আছে, আমি এখানে যদি এক্স ধরে নিই, এক্স মাইনাস এটা সমান এটা, তাহলে এই মাইনাসটাকে যদি আমি ওই দিকে নিয়ে চলে যাই তাহলে তো আমার গল্প শেষ, তাই না? এই মাইনাসটা এদিকে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা করলে যেটা হবে সেটাই এক্সের ভ্যালু, তাই তো? তাহলে স্যার বাড়িতে করবে, একটা বাড়িতে করবে, এটা এইটা এইটা এটা যোগ করবে, বাড়িতে বেরিয়ে যাবে স্যার। ঠিক আছে, দেখো এমনিও মুখে মুখেও করতে পারো স্যার। দেখো 8 6 14 তো এমনি হয়ে গেছে, 8 6 14 হয়ে গেছে, এখানে 41 আর 25, 41 আর 25 79.55, তার মানে 14 থেকে বেশি হবে, 14 থেকে বেশি হবে, কত বেশি হবে দেখো তো, এখানে আমি হাফ আমার হিসাবের সুবিধার জন্য ধরে নিচ্ছি, এটা আইডিয়া, রাফ আইডিয়া স্যার। এটা 14 হয়ে গেছে, এখানে স্যার 5 5 1 1 আর এদিকে মোটামুটি 2, মানে 14 থেকে মোটামুটি 2 বেশি, মানে 16-র আশেপাশে অ্যান্সার হবে। দেখো একটাই দেখতে পাচ্ছ, অপশন নাম্বার সি। তবু স্যার বাড়িতে করে নেবে, কিছু না স্যার, এটাকে মাইনাসটাকে এদিকে আনবে, প্লাস হয়ে যাবে, 4টা যোগ করবে, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বাড়ির কাজ থাকলো একটু করে, যারা দেখছো ভিডিও কমসে কম কমেন্ট করবে স্যার কত অ্যান্সার হচ্ছে, একটু কমেন্ট করবে। পরেরটা দেখো 45। দেখো তো স্যার √x ইন্টু √5 to 9 = 336 হলে x এর ভ্যালু কত? এটা অ্যান্সার তোমরাই বলবে, আগেরটা তো বলে দিলাম, এটা তোমরা বলো, আমি শুধু বলে দিচ্ছি কি করবে। স্যার 529 স্যার 23-এর রুট, মানে 529-এর রুট করলে 23 হয়, 23-এর স্কোয়ার করলে 529 হয়, তাহলে এখান থেকে স্যার 23 আসবে, 23টাকে স্যার গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে না? তাহলে এত ভাগ 23 করবে, কিছু একটা মান দিবে, সেই মানটা হচ্ছে √x এর মান, আমাকে চেয়েছে x এর ভ্যালু, তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে x এর ভ্যালু বেরিয়ে যাবে, আমাকে বের করে বলবে স্যার অ্যান্সার কোনটা হচ্ছে। ঠিক আছে, অ্যান্সার বলবে বের করে কিন্তু। ঠিক আছে, যারা দেখছো নিজের জন্যই বলছি, নিজের জন্যই বলছি স্যার, করবে, অ্যান্সার বলবে, তুমিও এঙ্গেজ থাকবে, তোমারও করতে ভালো লাগবে, তোমার অ্যান্সার তোমার কমেন্ট দেখে আমাদেরও করতে ভালো লাগবে যে না অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, কোনো একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ 45 হয়, সেই একই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো কোনো একটা সংখ্যা আছে, কি আছে আবিঝাবি জানি না, একে যদি 63 দিয়ে ভাগ করি, অ্যান্সার প্রশ্নেতে বলেছে 45 ভাগশেষ হয়, বলেছে তাহলে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে, এটা দিয়েছে কোশ্চেন। আচ্ছা এটা পরে করছি, আমি একটা ছোট্ট উদাহরণ দিত, কোনো একটা সংখ্যা একে 9 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ হয়, কোশ্চেন বলেছে 3 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে। আমি ধরে নাও সংখ্যাটা বলে দিলাম 13, বললাম 13কে দেখো 9 দিয়ে ভাগ করলে 4 হয়, 13 9 কে 9 4 ভাগশেষ। বলছে যদি ওই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করি, মানে 13কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, দেখো কত ভাগশেষ হয়, 3 4 12, 1 হয় না? বলছে একটা সংখ্যা কত, আমি যে 13 আমি ধরে নিলাম, তাই আমাকে এটাই বের করতে হবে। বললো একটা সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে 4 হয়, 3 দিয়ে ভাগ করলে কত হয়, আমি বললাম 1 হয়। কিভাবে হয়, আমি ধরে নিলাম 13, তাহলে 9 থেকে 13 দিয়ে করলে 4 মিলে গেছে, তাহলে 13কে 3 দিয়ে করলে 1 হয়। আমি বললাম দেখো পুরো ভাগটা না করে শুধুমাত্র এই যে এর ভাগশেষ যেটা ছিল এটাকেই যদি 3 দিয়ে ভাগ করে দিতাম, দেখো 3 1 কে 3, ভাগশেষ 1 মিলে গেল না? মিলে গেল তো। তাহলে যেটা গল্প স্যার, যেটা গল্পটা হচ্ছে এইরকম, যেহেতু 3-এর স্যার গুণিতক নয়, যেহেতু 3-এর গুণিতক নয়, সেই জন্য শুধুমাত্র এর ভাগশেষটাকেই 3 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ হবে, পুরো সংখ্যাটাকে 3 দিয়ে করলে একই ভাগশেষ হবে। যেহেতু 3-এর, এখানে যদি বলতো স্যার 3-এর জায়গাতে অন্য কিছু বলে দিয়েছে, 5 বলে দিয়েছে, তাহলে কিন্তু হতো না। 9-এরই কোনো গুণনীয়ক লাগবে, 3 হতে পারে। যদি এখানে 27 থাকতো তাহলে 9 দিয়ে করলেও সেম থাকতো, 3 দিয়ে করলেও একই হতো, মানে 3 9 এগুলো করতে পারতাম। যেহেতু 27-এর গুণনীয়ক 9 3 সবগুলোই, বোঝা গেল?
বুঝতে পারলে স্যার? তার মানে স্যার মোদ্দা কথা, কোনো একটা সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে যদি 4 ভাগশেষ থাকে, 3 দিয়ে ভাগ করলে কত থাকবে এটা বের করার জন্য আমার ভাজ্যটা লাগবে না, শুধুমাত্র আমি ভাগশেষটাকেই 3 দিয়ে করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো একই রকমভাবে দেখো তো 21 এই 63-র একটা গুণনীয়ক না? তাহলে আমি পুরো সংখ্যাটাকে, পুরো এখানে ভাজ্যটা কী আছে আমার জেনে লাভ নেই, আমি এর শুধু ভাগশেষটাকে 21 দিয়ে ভাগ করে দিই। 21 দুগুণা 42, তাহলে আমার ভাগশেষ কত থাকলো? 3 থাকলো, আমার অ্যান্সার ডি হয়ে গেল, 3 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। একজন ব্যবসায়ী শাড়ির ওপর 20% হারে বেশি দাম লিখে বিক্রি করার সময় 5% ছাড় দেন, লাভের হার কত? 20% হারে বেশি দাম লিখেছি, 5% তারপরে ছাড় দিয়েছি। বুঝতে পারছো শাড়ির দোকানদারটা ঠিক আমার মতো, আগে দাম বাড়িয়ে দিয়েছি 20%, তারপরে ছাড় দিচ্ছি 5%। ঠিক আছে, প্রথমে নর্মালি ছাড় দিতে আমরা বলি আরে 5% ছাড় দিচ্ছে, কি সুন্দর দোকানদার। দোকানদারটা তো বুঝতে হবে আমার মতো দোকানদার। 100 টাকা দাম ছিল, 120 টাকা করে দিয়েছি, দিয়ে 5% ছাড় দিচ্ছি। ঠিক আছে, ভাবো তো আমি যদি এটাকে দুভাবে করা যাবে, আমি দুটাই করে দিচ্ছি। 20% দাম বাড়িয়েছি মানে 120 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো তো 5% ছাড় দেওয়া মানে কি? 100 টাকা থাকলে 95 টাকায় দিচ্ছি, দাম 20% বাড়িয়ে দিয়েছি, তার মানে দাম কত করে দিয়েছি? 120 টাকা না? 100 টাকা থাকলে 95 টাকা। আমি বললাম দাম স্যার অরিজিনাল দাম ছিল 100 টাকা, বুঝবে, আমি দাম বাড়িয়ে 20% বাড়িয়ে দিয়েছি মানে 120 টাকা লিখে দিয়েছি। এবার বলছি 5% ছাড়, 5% ছাড় মানে 100 টাকা থাকলে 95 টাকা, 120 থাকলে কত? ইন্টু 120, 0 0 কাটলাম স্যার, কত কাটলাম? 19, 2 দিয়ে কাটলাম 6, 6 19-এ কত হবে স্যার? 114। তাহলে 114 কত পার্সেন্ট লাভ হবে? 14%। স্যার অপশন নাম্বার সি, এটাও স্যার একটু ওভারল্যাপ হয়ে গেছে, 14%। এভাবে করতে পারো বা সাকসেসিভ দিয়ে করা যাবে। ঠিক আছে, সাকসেসিভ দিয়ে করা যাবে, চলো সাকসেসিভ দিয়েও করে দিই। ঠিক আছে, বলছে 20% দাম বাড়ালাম, +20, কত পার্সেন্ট ছাড় দিলাম? 5%, -5, +20, -5, প্লাসে মাইনাসে মাইনাস 20 ইন্টু 5/100। ঠিক আছে, 20 থেকে 5 বাদ দিলে 15, মাইনাস 0 0 কাটলাম, 5 দুগুণা 10 স্যার, 10 কেটে দিলাম, তাহলে 1 পড়ে থাকলো, 15 থেকে 1 বাদ দিলাম, 14%, 14% স্যার, অপশন নাম্বার সি 14%। ঠিক আছে, চলো পরের অঙ্কে। নজন কর্মচারীর মাসিক গড় আয় 2450 টাকা। একজন কর্মচারী যার মাসিক আয় 2650 টাকা, সে অন্যত্রে চলে গেল, বাকি 8 জন কর্মচারীর মাসিক আয় কত? বলছে দেখো 9 জন ছিল, গড়ে টাকা ছিল 2450 টাকা, তাদের গড় ইনকাম। এদের মধ্যে একজন কর্মচারী যার ইনকাম 2650 টাকা, সে কাজ ছেড়ে চলে গেছে। ভাবো 9 জন আছে, গড়ে ইনকাম 2450 টাকা, তার মধ্যে একজনের ইনকাম ছিল 2650 টাকা, মানে গড়ের থেকে একটু বেশি, ও কাজ ছেড়ে দিয়েছে। তাহলে বাকি 8 জনের গড় কত হবে? কমে যাবে না? যার ইনকাম বেশি ছিল সে বেরিয়ে গেছে, তাহলে বাকি 8 জনের গড়টা তো একটু কমে যাবে। কত টাকা কমবে? ওর যতটা গড় থেকে বেশি ছিল সেই টাকাটাই কমে যাবে। তাহলে দেখো তো কত টাকা কমবে? 2650, আগে আমি লিখে দিই, 2450 টাকা করে গড় ছিল, একজন বেরিয়ে গেছে, যে বেরিয়ে গেছে তারও ইনকাম যদি 2450 টাকাই হতো তাহলে কোনো গড় চেঞ্জ হতো না, কিন্তু যে বেরিয়ে গেছে ওর ইনকাম তো 2650 টাকা, তাহলে এই যে 200 টাকা বেশি ছিল ও যখন বেরিয়ে গেল, তাহলে এই 200 বাড়তিটা তো এদের উপরে ঘাটতিটা পড়বে। তাহলে কত টাকায় বেশি ছিল এর ইনকাম? 200 টাকা বেশি ছিল, 2650 থেকে 2450 বাদ দিলে 200 টাকা, তাহলে এই 200 টাকাটাই বাকি 8 জন বেয়ার করবে, বাকি 8 জনের ঘাড়ে চেপে যাবে। তাহলে 8 জনের কমবে 200 টাকা, তাহলে এক একজনের কত করে কমবে? 8 জনের কমবে 200 টাকা, তাহলে এক একজনের কত করে কমবে স্যার? এক একজনের কত করে কমবে? 8 দিয়ে 8 দুগুণে 16 স্যার, 8 দুগুণে 16, 5 8 40, 25 টাকা করে এক একজনের কমবে। তাহলে গড় কত ছিল? 2450 টাকা, 2450 টাকা ছিল, 25 টাকা করে গড় কমে গেল, তাহলে 2425 টাকা এখন গড় হয়ে গেল না স্যার? 2425 টাকা, অপশন নাম্বার এ 2425 টাকা হয়ে গেল গড়। নেক্সট অঙ্কে চলে আসি। P/Q 2:3, Q/R 5:8, R/S 9:10, তাহলে P যদি 27 হয় তাহলে R এর মান কত? একদম কিছু নাই স্যার, অঙ্ক একদম দেখো, অঙ্কের কি মজা স্যার। P/Q
R/S লিখে দিলাম। P/Q এর ভ্যালু 2:3, Q/R হচ্ছে 5:8, R/S হচ্ছে 9:10। আমি PQRS এর ভ্যালু বের করব। দেখো তো কি বলেছি স্যার, প্রতিবেশী নিয়ম, যেগুলো ফাঁকা ঘর এগুলো প্রতিবেশী দিয়ে ফিল আপ, তার মানে প্রতিবেশী 3 দিয়ে ফিল আপ করে দিলাম। এটা 5 দিয়ে ফিল আপ হয়ে গেল, এটা 8 দিয়ে ফিল আপ হয়ে গেল, 9 ছিল স্যার, এই দুটো 9 দিয়ে ফিল আপ হয়ে গেল। ঠিক আছে, দেখো আমাকে কি চেয়েছে, দেখো তো পি এর ভ্যালু দেওয়া আছে, এস এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আমি সবগুলো বের করে লাভ নেই, আমার শুধু পি আর এস বের করব। 5 দুগুণা 10, 9 10 90, পি এর ভ্যালু 90, এস এর ভ্যালু 8 10 80 স্যার, 3 8 24, 24 আর 10 240। তাহলে এদের অনুপাত 90:240 স্যার, 0 0 কেটে দিলাম। 9:24, তুমি আরও কাটতে পারো, আমার দরকার নেই স্যার। স্যার কত দেওয়া আছে, পি এর ভ্যালু 27, তাহলে 9 = 27, কত গুণ করেছি, 3 গুণ করেছি না, তাহলে এর সাথেও 3 গুণ হবে তো, 3 24 72। তাহলে স্যার এর ভ্যালু কত স্যার, এস এর ভ্যালু 72 টাকা, অপশন নাম্বার বি 72 টাকা। ঠিক আছে স্যার, ঠিক আছে, একদম ঠিক আছে। দশ % ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রি করে 4,50,000 টাকা পান, 10% লসে বিক্রি করে 4,50,000 টাকা পান, তাহলে 15% লাভে জমিটা বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা স্যার 10% লসে বিক্রি করেছি, তার মানে এটা আমার 90% এর ভ্যালু না? আর এখন বলছে 15% লাভে করলে কততে হতো, মানে 115% এর ভ্যালু চেয়েছে। 90%, 10% লসে বিক্রি করছি, তার মানে 90% এর ভ্যালু বলে দিয়েছে 4,50,000 টাকা। ঠিক আছে, আমাকে 15% লাভ হলে কত হতো, তাহলে আমার 115% এর ভ্যালু চেয়েছে, তাহলে কত হবে 4,50,000 স্যার, 50,000 ডিভাইডেড বাই 90 ইন্টু 115, এটাই হতো। 0 0 কেটে দিলাম, 9 দিয়ে কাটলাম 5, 3টা 0 হয়ে গেল। 5 দিয়ে স্যার 5 দিয়ে করবো, 5 15 75, 675 হয়ে গেল। আর স্যার 675 3টা 0, 675 3টা 0, 6,75,000 টাকা স্যার, অপশন এই 6,75,000 টাকা, সরি 6 লাখ কেন স্যার, 5 লাখ, সরি 5,75,000 টাকা, 5 লাখ, অপশন নাম্বার ডি 5,75,000 টাকা হয়ে গেল স্যার, অপশন নাম্বার ডি 5,75,000 টাকা। জয়ন্ত ও অজিত একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল সুদের হারে আলাদা আলাদা টাকা ধার করেন। ভালো কথা, দুজনই 10% সরল সুদের হারে একই ব্যাংক থেকে আলাদা আলাদা টাকা ধার করেছে। জয়ন্ত 2 বছর পর সুদে আসলে যে পরিমাণ অর্থ শোধ দেন, অজিত 3 বছর পর একই অর্থ সুদে আসলে শোধ দেয়। তার মানে জয়ন্তর 2 বছরের সুদ আসল অজিতের 3 বছরের সুদ আসলের সাথে সমান, পাতি কথা এটাই বলেছে। ঠিক আছে, তাদের ঋণের অনুপাত চেয়েছে, এটা দিয়েছে, চেয়েছে গল্প। কি বলেছে স্যার, জয়ন্ত আর অজিত আলাদা আলাদা টাকা ধার নিয়েছে, 10% হারে একই ব্যাংক থেকে নিয়েছে। জয়ন্তর 2 বছরে যেটা সুদ আসল হয়, অজিতের 3 বছরে সেটা সুদ আসল হয়, তার মানে জয়ন্ত বেশি টাকা নিয়েছে স্যার, এটা তো ক্লিয়ার, জয়ন্ত বেশি টাকা নিয়েছে। বলছে তাদের কিসের অনুপাত, ঋণের অনুপাত চেয়েছে, মানে সুদ আসলের, ওদের দুটোরই ঋণ ফাইনালি সুদ আসল মিলে যে ঋণটা হচ্ছে তার অনুপাত চেয়েছে। দেখো তো স্যার, আচ্ছা জয়ন্তর সুদ আসল, সরল সুদ মানে PRT/100, এটা তো জানি। তো আমি ধরলাম জয়ন্ত টাকা ধার নিয়েছিল, ওর আসল হচ্ছে P1, এটা আসল, এর সাথে সুদ যোগ করলাম P, R মানে 10, T মানে 2 বছর, জয়ন্ত 2 বছরের জন্য তো, হ্যাঁ, T/100, এটা তাহলে জয়ন্তর সুদ আসল প্লাস সুদ। আচ্ছা এর সাথে আমাকে কি বের করতে দিয়েছে, কার, অজিতের আসল ধরলাম P2, তাহলে এর সুদ হচ্ছে আসল প্লাস সুদ হচ্ছে P2 ইন্টু R মানে 10%, T মানে 3 বছর বাই 100। আমাকে চেয়েছে স্যার P1 আর P2-র অনুপাত চেয়েছে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, চাক অনুপাত, 0 0 কেটে দিলাম স্যার, 0 0 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো যদি যোগ করি স্যার, নিচে 10, উপরে 10 P1 আর এদিকে 2টো P1, তাহলে 12 P1 সমান, এদিকে 10, 10 P2 আর 3টা P2, এটা তো কেটে গেছে 3টা, তাহলে 13 P2, এটা কেটে দিলাম।
তাহলে P1 বাই P2 সমান হয়ে গেল 13/12। তাহলে 13:12 হয়ে যাবে অ্যান্সার স্যার, 13:12, অপশন নাম্বার এ 13:12। ওদের ঋণের অনুপাত হচ্ছে 13:12, ঋণের অনুপাত স্যার 13:12। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে? স্যার এই অঙ্ক আগেও করানো হয়েছে, আবারও বলছি। কি করবে স্যার? 57, 76, 190 কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে তার মানে লসাগু, আর কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করব গসাগু। কি বললাম আরেকবার? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব, এত এত দিয়ে এত এত দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব লসাগু, আর কোন সংখ্যা দিয়ে এত এত এতকে ভাগ করব তাহলে গসাগু। তাহলে বুঝতে পারছো স্যার, এখানে লসাগু করব, যেটা লসাগু হবে বলেছে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, তার সাথে 10 যোগ, যেটা লসাগু হবে তার সাথে 10 যোগ। এবার স্যার লসাগু করতে তো জানি আমরা, 57, 76, 190 লসাগু কী হবে জানি স্যার, 19 দিয়ে যাবে, দেখতে পাচ্ছ 3 19 57, 4 19 76, 19 10 190। তাহলে বুঝতেই পারছো স্যার, জানি তার সাথে 10 যোগ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। বলবে স্যার কোনটা অ্যান্সার হচ্ছে, কোন অপশান অ্যান্সার হচ্ছে বলবে। তাহলে দুটো হোম টাস্ক থাকলো স্যার, বলবে। পরে আসি, বলছে একটা ছাত্রকে পাস করার জন্য 33% নাম্বার পেতে হয়, একজন ছাত্র 125 নাম্বার পেয়েও 40 নাম্বারের জন্য ফেল করেছে। আমাকে পাস করতে গেলে 33% নাম্বার পেতে হবে, আমি 125 পেয়েছি, 40 নাম্বারের জন্য ফেল করেছি, তার মানে 165তে পাস। তাহলে এই 165টাই হচ্ছে 33%-এর ভ্যালু বলেছে। তাহলে পরীক্ষা সর্বোচ্চ নাম্বার কত? সর্বোচ্চ নাম্বার 100%। তাহলে 33%-এর ভ্যালু যদি 165 হয় তাহলে 100%-এর ভ্যালু কত? বুঝা গেল স্যার, 125 পেয়েছি, 40-এর জন্য ফেল করেছি, তখন আরও 40 নাম্বার লাগতো পাস করতে, তার মানে 125 আর প্লাস 40 165 লাগতো। 33%-এ পাস, তার মানে 33%-এর ভ্যালু হচ্ছে 33%-এর ভ্যালু হচ্ছে স্যার 165। সর্বোচ্চ নাম্বার মানে 100%-এর ভ্যালু কত? তাহলে কত হবে? 165 ডিভাইডেড বাই 33 ইন্টু 100, কেটে দিলাম 5 হলো, 5 ইন্টু 100 500। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল স্যার অপশন নাম্বার এ 500। ঠিক আছে, চলো চলে আসি পরের অঙ্কে। একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 20% হারে ধার্য মূল্য নির্ধারণ করেন। ভালো কথা, ক্রয় মূল্যের ওপর 20% হারে ধার্য মূল্য নির্ধারণ করে। বিক্রি করার সময় ক্রেতাদের ধার্য মূল্যের ওপর 5% ছাড় দেয়। 20% ক্রয় মূল্যের ওপর 20% হারে ধার্য মূল্য নির্ধারণ করেছে, মানে স্যার বিক্রি দাম 20% বাড়িয়ে দিয়েছে, এবার 5% ছাড় দিচ্ছে, তাহলে তার শতকরা লাভ কত? স্যার আগেই একদম সেম অঙ্ক করলাম, ডবল হয়ে গেছে, একই ডাটা, মানে জিনিস অঙ্ক আলাদা কিন্তু ডাটা একই। ওই স্যার কত হবে? 14% হবে, একই রকমভাবে করে নেবে, 14% অ্যান্সার হবে। স্টপেজ না দিলে স্যার বলছে একটি বাসের বেগ 54 কিলোমিটার পার আওয়ার, মানে যদি কোনো বাস স্টপেজ ছাড়া ডিরেক্ট যায় 54 কিলোমিটার যায় 1 ঘন্টাতে, আর ও যদি স্টপেজ দিয়ে দিই তাহলে ও ঘন্টাতে 45 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তার মানে কি? স্টপেজ দিয়ে দিলাম মানে কি, একটা কিছু দূর যাচ্ছে থামছে, আবার পরে স্টপেজ থামছে, এই করতে করতে তাহলে তো নিঃসন্দেহে ও তো যখন প্লেন গেছে কোথাও থামেনি, নিঃসন্দেহে তো বেশি যাবে, 54 কিলোমিটার গেছে। কিন্তু যখন ও কোনো জায়গাতে থেমে গেছে তো 1 ঘন্টায় তার 54 যেতে পারবে না, কারণ মিডিলে অনেকক্ষণ থেমেছে ও বিভিন্ন স্টপেজে। বলছে যখন ও থেমে যাচ্ছে তখন ও 1 ঘন্টায় 45 কিলোমিটার যায়, আর যখন টানা যায় তো 1 ঘন্টায় 54 যায়। বলছে তাহলে 1 ঘন্টায় কত মিনিট থামে বাসটা, দাঁড়ায়? তাহলে ভাবো তো, 1 ঘন্টায় যাচ্ছে 54 নর্মালি, মানে বাসটা 54 স্পিডে যায়, থামার জন্য 45 গেছে, তার মানে এই যে 54 মাইনাস 45, এই যে 9 কিলোমিটার কম গেছে, এটা থামার জন্য গেছে না? তাই তো, যেইটুকুটা টাইম থেমেছিল ওটার জন্যই 9 কিলোমিটারটা কম গেছে। তাহলে বাসটার স্পিড কত? 54 কিলোমিটার পার আওয়ার। তো তাহলে 54 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা 60 মিনিট লাগে, তাহলে এই 9 কিলোমিটার যেতে যেটুকু টাইম লেগেছে ওটাই থেমেছে, তাহলে সেটাই হবে অ্যান্সার। স্যার 54 কিলোমিটার যেতে লাগে 60 মিনিট, তাহলে 9 কিলোমিটার যেতে কত লাগবে? ইন্টু 9 দিয়ে কাটলাম 6 দিয়ে কেটে দিলাম 60কে 10, তাহলে স্যার কত মিনিট থেমেছে? 10 মিনিট থেমেছে বাসটা, 10 মিনিট থেমেছে। ঠিক আছে, 54 কিলোমিটার যেতে বাসটার লাগে 60 মিনিট, 9 কিলোমিটার, 9টা কোথায় পেলাম? 54 মাইনাস 45 করে, 9 কিলোমিটার যেতে কত লাগবে? 10 মিনিট লাগবে। বলছে স্যার
3 জন পুরুষ বা 4 জন মহিলা একটা কাজ 43 দিনে শেষ করতে পারে, তাহলে 7 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজটা কত দিনে শেষ করবে? দেখো 3 জন পুরুষ 43 দিনে করতে পারে বা 4 জন মহিলা 43 দিনে করতে পারে। যদি 3 জন পুরুষ করে তাও 43 দিন লাগবে, যদি 4 জন মহিলা করে তাও 43 দিন লাগবে। আমাকে বলেছে যে 7 জন পুরুষ এবং 5 জন মহিলার করতে কত দিন লাগবে, এটা দিয়েছে গল্প। আচ্ছা দেখো তো, আমি টোটালটাকে না যে কোনো একটাতে রিপ্লেস করি। দেখো, আচ্ছা স্যার 3 জন পুরুষ সমান হচ্ছে 4 জন মহিলা, 4 জন মহিলা, এটাই তো গল্প। 3 জন পুরুষ সমান 4 জন মহিলা। আমাকে কাজটা করতে লাস্টে দিয়েছে দেখো 7 জন পুরুষ এবং 5 জন মহিলা একসাথে করছে, তাহলে কয় দিনে হবে? আচ্ছা 3 জন পুরুষ সমান যদি 4 জন মহিলা হয়, তাহলে দেখো তো 7 জন পুরুষ সমান কয়জন মহিলা হবে? 7 জন, সবগুলোকে আমি মহিলাতে করি। 3 জন পুরুষ সমান যদি 4 জন মহিলা হয়, তাহলে 7 জন পুরুষ সমান কতজন মহিলা হবে? 1 জন পুরুষ সমান 4/3, 7 জন সমান ইন্টু 7, এতজন মহিলা, 4 7 28/3, এতজন মহিলা। 7 জন পুরুষ সমান 28/3, এতজন মহিলা, এটাই তো। 3 জন পুরুষ সমান যদি 4 জন মহিলা হয়, তাহলে 7 জন পুরুষ সমান 28/3 মহিলা, তাহলে 28 টোটাল, তাহলে কয়জন কাজ করছে? এতজন মহিলা কাজ করছে, তার সাথে আরও 5 জন মহিলা কাজ করছে, তাহলে 28/3 প্লাস 5, এতজন মহিলা টোটাল কাজ করছে। তাহলে এটা সমান কত হবে? নিচে আমি করে নিই 3, 28 প্লাস 15 মানে 43/3, এতজন মহিলা কাজ করছে। ঠিক আছে, 43/3 জন মহিলা কাজ করছে। কোশ্চেনে দেওয়া ছিল 4 জন মহিলার লাগে 43 দিন, তাহলে এতজন মহিলার কত দিন লাগবে? দেখো তো, বলছে স্যার 4 জন মহিলার লাগে 43 দিন, তাহলে 4 জন মহিলার যদি 43, আচ্ছা এটা 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 এইভাবে করি তাহলে সুবিধা হবে স্যার। 4 জন মহিলার লাগে 43 দিন, কারণ ওইভাবে করলে নিচে দিতে হয়, তখন ভুলে যাবে, মানে গন্ডগোল হয়ে যাবে। তাহলে 1 জন মহিলার কত লাগবে? 43 ইন্টু 4, যেহেতু কাজের সাথে মানুষের উল্টো সম্পর্ক, 4 জনের যদি 43 দিন লাগে, করে দিও না আবার 1 জনের 43/4, 1 জনের তো আরও বেশি লাগবে, 43 ইন্টু 4, তাহলে 43/3 জন মহিলার কত লাগবে? 43 ইন্টু 4 ডিভাইডেড বাই 43/4, তাহলে এই বাই 4টাকে উপরে করে দিলাম, 43 কেটে দিলাম, বাই 3টাকে উপরে করে দিলাম, তাহলে 3 4 12, কতদিন লাগবে স্যার? 12 দিন। অপশান নাম্বার সি 12 দিন। বোঝা গেল? আমি স্যার পুরুষটাকে মহিলাতে কনভার্ট করে নিলাম, তুমি চাইলে উল্টাও করতে পারো, তুমি মহিলাটাকে পুরুষে কনভার্ট করে নাও। তাহলে মহিলাটাকে পুরুষ করলে স্যার 3 জন মহিলা সমান 3 জন পুরুষ সমান 4 জন মহিলা, বা 4 জন মহিলা সমান 3 জন পুরুষ, তাহলে এখানে 5 জন মহিলা সমান কয়জন পুরুষ বের করতে হতো? একই ব্যাপার, যেভাবে করবে একই অ্যান্সার আসবে। চলে আসি স্যার পরের কোশ্চেনে। 4 জনের বয়স অনুপাত 1:2:3:4, তাদের বয়সের গড় হচ্ছে 40, তাহলে কনিষ্ঠ জনের গড় কত? দেখো তো, 4 জনের টোটাল বয়সের অনুপাত দেওয়া আছে 1:2:3:4, বয়সের গড় দিয়ে দিয়েছে 40, ছোট জনের বয়স কত? আচ্ছা স্যার, তাহলে প্রথম জনের দেখো তো যদি x হয়, দ্বিতীয় জনের 2x, 3 নম্বর জনের 3x, 4 নম্বর জনের 4x, এটাই তো টোটাল বয়স। 4 জনের টোটাল বয়স এটা, তাহলে আমি এখানে বলতে পারি এটা সমান 40 ইন্টু 4, যেহেতু গড় ছিল তার মানে টোটাল 40 ইন্টু 4, 3x 6x 10x, 10x এর ভ্যালু হচ্ছে 40 ইন্টু 4, 0 0 কাটলাম, x এর ভ্যালু কত? তাহলে 16। তাহলে ছোট জন কত হবে? ছোট জন xই, ছোট জন x, আরেকজনের 2x, একজনের 3x, একজনের 4x, তাহলে ছোটকে x, বড়কে 4x, আমাকে ছোট চাইছে, তাহলে ছোট জনের বয়স 16 বছর, 16 বছর, x এর ভ্যালু 16 বছর। অপশন নাম্বার এ। যদি বলতো বড় জনের বয়স কত, তাহলে 4 ইন্টু 16, 64 হয়ে যেত। যদি এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্টারের জায়গাতে কত হবে? দেখো 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ যেতে হবে। ঠিক আছে, আমার দরকার নেই,
আমি করব কি, যেখানে যেখানে 3 আছে বাদ দিয়ে দিই। দেখো 3 আছে, বাদ দিয়ে দিলাম, 3 বা 3-এর গুণিতক। এবার বাকিগুলো আর 3 আছে নাই, তাহলে স্যার 7 7 14, 14 4 18, দেখো এই 3টা মিলেও 3 হবে। 7 7 14 4 18, 18-এর মধ্যে 3 আছে তো বাদ, তাহলে কি পড়ে থাকলো, শুধু স্টার পড়ে থাকলো। তার মানে স্টারের এমন কিছু হবে যেটা 3 বা 3-এর গুণিতক, তাহলেই তো 3 দ্বারা ভাগ যাবে। তাহলে স্টারের জায়গাতে কত হতে পারে, অপশন 1 হলে 1 তো 3 দিয়ে যায় না, হবে না। 2 হলে তাও হবে না, 3 হলে হয়ে যাবে। স্যার 3কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে স্টারের ভ্যালু 3। বা তুমি যদি উল্টাভাবেও করতে পারো, অপশান আমার 3 আসবে। কেউ ভাবলে আমি যোগ করবো, করো 7 7 14, 14 4 18, 18 3 21, তাহলে যোগ করলে হবে 21 প্লাস স্টার। স্টারের জায়গাতে কত বসাবো যাতে করে 3 দিয়ে ভাগ মিলে যায়। দেখো স্টারের জায়গাতে যদি 1 বসাই তাহলে 21 প্লাস 1 22, 3 দিয়ে ভাগ যায় না। 2 বসালে 23 যায় না। 3 বসালে 21 3 24 ভাগ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার 3 অ্যান্সার হবে। কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে করে এ বি এর দ্বিগুণ টাকা, বি সি এর 4 গুণ টাকা পায়, তবে তাদের অনুপাত কত? একদম পাতি অঙ্ক স্যার। এ বি আর সি, উল্টো দিক থেকে করতে করতে আসি। বলছে বি সি এর 4 গুণ টাকা পায়, তার মানে সি যদি 1 টাকা পায়, বি সি এর 4 গুণ পায়, সি এর 4 গুণ মানে এ 4 টাকা পাবে। বলেছে এ বি এর দ্বিগুণ পায়, এ বি এর দ্বিগুণ পায়, তাহলে 8 পাবে। তাহলে অনুপাত কত হবে? 8:4:1, 8:4:1, অপশন নাম্বার সি। বি সি এর 4 গুণ পায়, এ বি এর দ্বিগুণ পায়, 8:4:1। তিনশো মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 15 মিটার বা 5 সেকেন্ডে পরাজিত করে। ঠিক আছে, ভালো কথা। দৌড়টি শেষ করতে এ কত সময় নেয়? দেখো 300 মিটারের রান হচ্ছে, বলছে এ পৌঁছে গেছে, বি তখনও 15 মিটার দূরে আছে। যদি আমি মিটার দিয়ে ভাবি 15 মিটার, যদি সেকেন্ড দিয়ে ভাবি 5 সেকেন্ড, 5 সেকেন্ড বা 15 মিটার দূরে আছে। তার মানে ভাবো তো এই দূরত্বটা, এই 15 মিটার দূরত্বটা যেতেই বি এর 5 সেকেন্ড লাগে, তাই তো? বি এর 5 সেকেন্ড লাগে। আচ্ছা স্যার, তার মানে বি এর যদি আমি স্পিড বের করি, তাহলে বি এর স্পিড হবে 15 ভাগ 5, 5 সেকেন্ডে 15 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? এত মিটার পার সেকেন্ড হবে বি এর স্পিড, মানে 3 মিটার পার সেকেন্ড, তাই তো? 3 মিটার পার সেকেন্ড। তাহলে বি 1 সেকেন্ডে 3 মিটার যায়, রেসটা ছিল কত মিটারে? 300 মিটারের। তাহলে বি এর পুরো 300 মিটার যেতে 100 সেকেন্ড লাগবে না? 3 মিটার যেতে যদি 1 সেকেন্ড লাগে, তাহলে 300 মিটার যেতে বি এর কত লাগবে? তাহলে বি এর পুরো 300 মিটার রেসটা কমপ্লিট করতে 100 সেকেন্ড লাগবে। আমাকে যদি বলতো বি কত সময় নেয়, তাহলে 100 অ্যান্সার হয়ে যেত। বলেছে এ কত নাই, দেখো তো কোশ্চেনে বলাই আছে এ বিকে 5 সেকেন্ডে পরাজিত করে, মানে এ বি এর থেকে 5 সেকেন্ড আগে পৌঁছায়, মানে 5 সেকেন্ড কম নিবে। বি এর লাগে 100 সেকেন্ড, এ তো 5 সেকেন্ড কম নাই, 5 সেকেন্ড কম লাগবে, তাহলে হবে 95। ঠিক আছে, 95 সেকেন্ড লাগবে, তাহলে অপশন নাম্বার বি 95 সেকেন্ড। ঠিক আছে, থাকে পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।